এখন আবার কর্নিয়া করছি। আচ্ছা আচ্ছা, দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া ঠিক আছে। এখন কোথায় আচ্ছা গেছিলেন আচ্ছা, ভাইয়া? হ্যাঁ আমরা একটু ঘুরতে গেছিলাম। ঠিক আছে, আমি আর মাসুদ ভাই একা একা তো একটু গল্প করতে গিয়েছিলাম। আমরা তো ভাবলাম পুলিশে মনে হয় তাড়া দিছে। না না না, পুলিশে তারা দিবে না, আমরা পুলিশ তারাই। তো আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই, আমি আছি, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তোমার ধৈর্য সহকারে একটু থাকো, অনেক কিছু পাবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে একটু এক্সেপশনাল হবে, এবং কি তুমি যদি ক্লাসটা একটু উপভোগ করতে পারো, আমি বলছি না যে ক্লাস করো, ক্লাস উপভোগ করতে হয়, করতে পারো, তাহলে সারা জীবন মনে থাকবে ক্লাসটি, সারা জীবন। ঠিক আছে, জি এবার অনেক ভাইয়া, কিছু শিখতে পারো। কিন্তু আপনি চলে যাওয়ার সাথে সাথে অনেকেই চলে গেছে, স্টুডেন্ট কমে গেছে। এটা স্বাভাবিক। না আমি আছি। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে দেখবা যে সেখানেও সবাই থাকবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, সবাই চান্স পায়ও না। ধৈর্য, এখানে কম চান্স থাকলে ভালো, ক্যান্ডিডেট কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ধৈর্যের সাথে হচ্ছে কি লেগে থাকা যে কোনো কিছুর সাথে। ঠিক আছে, তো যেটা বলছি সেটা হচ্ছে গরিবদেরকে হচ্ছে ঘৃণা করতো এবং গরিবদেরকে বন্দি রাখতো কোথায়? বাস্তিল দুর্গে। বাস্তিল দুর্গ, বাস্তিল দুর্গ হচ্ছে একটি কারাগারের নাম। যদি তোমাদের পরীক্ষা আসে যে বাস্তিল দুর্গ কি, এটা একটি কারাগার। এই কারাগারে হচ্ছে তোমার গরিবদেরকে বন্দি করতেন আর ধনীদেরকে প্রাধান্য দিতেন। তো এখন তোমরা জানো যুক্তরাষ্ট্র নামক একটি দেশ আছে, তাই না? যুক্তরাষ্ট্র নামক একটি দেশ আছে, এটা হচ্ছে ইউএসএ। ইউএসএ, ঠিক আছে। এই যুক্তরাষ্ট্র, তুমি আনমিউট করো। হ্যাঁ একটু মিউট করে রাখো, হ্যাঁ একটু মিউট করো। তো দেখো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় কবে? 1776 সালে হচ্ছে তাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, স্বাধীনতা যুদ্ধ ইংল্যান্ডের সাথে 13টি রাজ্য নিয়ে জর্জ ওয়াশিংটন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আর এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সমর্থন দিয়েছিলেন যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রের নাম হচ্ছে তোমার ফ্রান্স। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিয়েছিল ফ্রান্স। এই ফ্রান্স সমর্থন দিতে গিয়ে তার যে কোষাগার, সেই কোষাগার তো শূন্য হয়ে যায়। ঠিক আছে, শূন্য হয়ে যাওয়ার ফলে রাজা ষোড়শ লুই ধনীদের কাছ থেকে উচ্চ কর আরোপ করলেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তিনি কর কি কর আরোপ করলেন? উচ্চ কর আরোপ করলেন। তোমরা শুধু একটু মনে রাখার চেষ্টা করো, আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে তোমরা ইয়ে করো, দেখতে বুঝবা। তাহলে উচ্চ কর আরোপ করলেন কাদের উপরে? ধনীদের উপরে, কারণ দেশ তো চালাইতে হবে। ওই যে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে যে সমর্থন দিতে গিয়েছে, এই সমর্থন দিতে গিয়ে এখন যুক্তরাষ্ট্রের তোমার ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা শেষ, কারণ এখানে তোমার সেনাবাহিনী দিতে হয়, তারপর হচ্ছে অর্থ দিতে হয়, এগুলো দিতে দিতে দেখা যায় যে ফ্রান্সের অর্থনৈতিক যে কোষাগারটা, ঠিক আছে, সেই কোষাগারটা একবারে শূন্য হয়ে যায়। ফলে ফ্রান্সের রাজা ষোড়শ লুই এই ধনীদের কাছ থেকে উচ্চ কর আরোপ করলেন এবং ঋণ গ্রহণ করলেন। শুধু উচ্চ কর না, তিনি ঋণও গ্রহণ করলেন। ঠিক আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ সরকার তোমার যদি নাকি পদ্মা সেতু করতে টাকার সমস্যা হয় তখন কি করবে? যেহেতু নিজেদের অর্থায়নে, সো তারা হচ্ছে কি করেন, তোমার ঋণ গ্রহণ করেন। যেমন বসুন্ধরা গ্রুপ আছে, তারপর হচ্ছে বাংলাদেশের যেমন বড় বড় যে গ্রুপ গুলো আছে, ঠিক আছে, গ্রুপের কাছ থেকে তোমার ঋণ গ্রহণ করেন। ঠিক আছে, সরকার এটা নিতে পারে, বড় বড় কোম্পানি বা বড় বড় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ স্যার, স্যার বলেন। স্যার পদ্মা সেতু নির্মাণকারী কোম্পানির নাম কি? আচ্ছা আচ্ছা, বলছি আমি বলছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই ঋণ গ্রহণ করতে দেখা যায় যে ফ্রান্সের ষোড়শ লুইয়ের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। কারণ কি, ধনীদের কাছে তিনি জিম্মি হয়ে যান। ধনীরা বলছেন যে আর কতদিন পরে আমাদের টাকা দিবেন, হয়তো আমাদের টাকা দিয়ে দেন অথবা রাজ্য দিয়ে দেন। ঠিক আছে, রাজ্যের অংশ দাবি, রাজ্যের অংশ কে দাবি করলো? ধনীরা দাবি করলো। কার কাছে দাবি করলো? ষোড়শ লুইয়ের কাছে দাবি করলো। কেন দাবি করলো? ওই যে ঋণের টাকা শোধ করতে পারে না, যার কারণে। ফলে ফলে তোমার দেখা যায় যে তোমার দেখা যায় যে ধনীরা গরিবদেরকে নিয়ে একটা বিপ্লব করে। ঠিক আছে, সেটা হচ্ছে কি 14 জুলাই, 14 জুলাই 1799 সালে, 14 জুলাই 1799 সালে এই বাস্তিল দুর্গের পতন হয়। কিসের পতন? বাস্তিল দুর্গের পতন।
14 জুলাই 1789 সালে ধনীরা গরিবদেরকে নিয়ে এই বাস্তিল দুর্গ ভেঙে ফেলেন এবং গরিবদেরকে তোমার সেখান থেকে বের করে মানে কারাগার থেকে বের করে দেন। এই যে ধনীরা গরিবদেরকে নিয়ে একটি আন্দোলন করলেন, ঠিক আছে, বাস্তিল দুর্গের পতন ঘটালেন। এই পতন ঘটানোর মাধ্যমে পৃথিবীতে একটা বিপ্লব হয়, যে বিপ্লবের নাম হলো ফরাসি বিপ্লব। তুমি নিশ্চয়ই শুনেছ, এটা হচ্ছে ফরাসি বিপ্লব। আর এই ফরাসি বিপ্লব যেহেতু ধনীরা ঘটিয়েছে, যার কারণে এটাকে বলা হয় বুর্জুয়া বিপ্লব। ঠিক আছে, বুর্জুয়া বিপ্লব বলা হয় এটাকে। ঠিক আছে, বুর্জুয়া বিপ্লব হয়েছিল 1789 সালে। তোমাদের পরীক্ষা আসবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? ঠিক আছে, ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ঠিক আছে, কত তারিখে? 14 জুলাই। ঠিক আছে, এখন দেখো এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? যদি তোমাদের প্রশ্ন হয় যে ফরাসি বিপ্লবের শিশু, ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়, তুমি কি জানো? শিশু কাকে বলা হয়? ইয়েস, নেপোলিয়নকে। তার মানে হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন, এই নেপোলিয়ন হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লবের শিশু। ঠিক আছে, ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ন। কারণ নেপোলিয়নের জন্ম হচ্ছে 1769 সালে। যখন ফরাসি বিপ্লব শুরু হয়, তখন তার বয়স হচ্ছে মাত্র 20 বছর। তো যারা ফ্রান্সে 20 বছর তাদেরকে বলা হয় শিশু। বাংলাদেশে তোমার 18 বছরের আগ পর্যন্ত যারা, তাদেরকে হচ্ছে শিশু বলা হয় বাংলাদেশে আইনে। আর ফ্রান্সে হচ্ছে কি তোমার যাদের বয়স হচ্ছে 20 বছর তাদেরকে বলা হয় শিশু। তো এই নেপোলিয়ন 20 বছর বয়স হওয়াতে তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ন আমাদের কাছে পরিচিত কয়েকটি কারণে, কারণ তার বিখ্যাত দুইটি উক্তি রয়েছে। একটা হচ্ছে ইম্পসিবল ইজ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন আ ফলস ডিকশনারি, অর্থাৎ অসম্ভব বলতে পৃথিবীতে কোনো শব্দ নেই। ইম্পসিবল ইজ a word which is found in a false dictionary. অসম্ভব শব্দটা শুধু বোকাদের ক্ষেত্রে মানে, বোকাদের ডিকশনারিতে পাওয়া যায়। তিনি আরেকটা কথা বলেছিলেন নেপোলিয়ন, আরেকটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন। তোমরা কি জানো সেটা কি? সেটা হচ্ছে, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে উন্নত প্রোডাক্ট দিব, সরি উন্নত জাতি দিব। ঠিক আছে, তাহলে আমরা উন্নত বা শিক্ষিত মা আমরা কাকে দিব বলতো? এই সাথী বলো, আমরা কাকে দিব? জি ভাইয়া। জাতিকে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ ভাইয়া, শুনছি। ভাইয়া মানে শুনতে পাইতেছে না। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? শুনতে ভাইয়া, সুমাইয়া, মারিয়াম ইসলাম, শুনতে পাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি তো। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আরে ওনারই সমস্যা। হ্যালো, আমাদের শুনতে পাচ্ছেন না? আপনার হেডফোন খুললে নরমাল মোডে আসেন। হেডফোন খুলেন। শোনা যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমি এতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করছি কথা বলতেছি, আপনি শোনেন না। রেসপন্স করছো না তোমরা। ওকে ঠিক আছে। আমি ভাবছি তোমরা মনে আমাকে শুনতে পাচ্ছ না। ওকে ঠিক আছে। আমরা ঠিকই যেটা বলছিলাম সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের শিশু আমাদের নেপোলিয়ন। এখন এই ফরাসি বিপ্লব চলে কত বছর? তোমার ফরাসি বিপ্লব হচ্ছে গিয়ে 1789 থেকে 1799 সাল পর্যন্ত লাগবে। 1789 থেকে 1799 সাল পর্যন্ত তোমার এই যুদ্ধটা চলে। কত বছর? এটা হচ্ছে 10 বছর। ঠিক আছে, ফরাসি বিপ্লবটা চলে হচ্ছে তোমার 10 বছর। এই বিপ্লবের কারণে পৃথিবীতে একটি অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে, যেটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তাহলে যদি তোমাদের প্রশ্ন হয় যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু হয়েছে পৃথিবীতে কোন আন্দোলনের ফলে? সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের ফলে। ঠিক আছে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানে যেখানে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, যেখানে সম্পদের মালিক হচ্ছে জনগণ, সেটা হচ্ছে তোমার পুঁজিবাদী। আরেকটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, তুমি কোনো জায়গা কিনতে পারবে না, সেখানে হচ্ছে রাষ্ট্রের অনুমতি লাগবে, অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে হচ্ছে তুমি জায়গা বরাদ্দ নেবে, ঠিক আছে, লিজ নেবে, এখানে কোনো প্রকার জায়গা কিনতে পারবে না সমাজতান্ত্রিকের মধ্যে।
আর যেটা হচ্ছে পুঁজিবাদ, পুঁজিবাদের মধ্যে তুমি জায়গা কিনতে পারবে, এখানে সরকারের কোনো অনুমতি নিতে হবে না। ঠিক আছে। আর বাংলাদেশটা কি, বাংলাদেশটা না সমাজতন্ত্র না গণতন্ত্র, অর্থাৎ দুইটাই মিশ্র, মিশ্র হচ্ছে অর্থ ব্যবস্থা, বাংলাদেশের অর্থ ব্যবস্থা। ঠিক আছে, বাংলাদেশের অর্থ ব্যবস্থা হলো মিশ্র অর্থ ব্যবস্থা। ঠিক আছে, সমাজতন্ত্রও না গণতন্ত্রও না, মানে দুইটাই আছে। তাহলে এখন দেখো, এই যে তোমার ফ্রান্সের যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে 1700 যেহেতু তোমার 1776 সালে তাদের যুদ্ধ শুরু হয়েছিল, তার 100 বছর পূর্তি হয়েছিল 1876 সালে, কিন্তু 1876 সালে না, 1886 সালে, খেয়াল রাখবে 1886 সালে যুক্তরাষ্ট্রকে ফ্রান্স সরকার একটা উপহার দেয়, যে উপহারটার নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। ঠিক আছে, স্ট্যাচু অফ লিবার্টি। ঠিক আছে, স্ট্যাচু অফ লিবার্টি, এই উপহারটি দেয় ফ্রান্স যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে এই স্ট্যাচু অফ লিবার্টি তোমার ফ্রান্স সরকার দেয়। আবার ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উপলক্ষে, 100 বছর পূর্তি হয়েছিল তোমার 1889 সালে। 89 সালে আইফেল টাওয়ার নির্মাণ করে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আইফেল টাওয়ার নির্মাণ করা হয় তোমার এই 1889 সালে। আর এটা কে নির্মাণ করে দিয়েছে? এটা যুক্তরাষ্ট্র নির্মাণ করে দিয়েছে। ঠিক আছে, আর স্ট্যাচু অফ লিবার্টি কে নির্মাণ করে দিয়েছে? ফ্রান্স নির্মাণ করে দিয়েছে, বন্ধুত্বের মানে স্মৃতিস্বরূপ। ঠিক আছে, অর্থাৎ ফ্রান্স উপহার দেয় স্ট্যাচু অফ লিবার্টি, আর যুক্তরাষ্ট্র ফ্রান্সকে উপহার দেয় আইফেল টাওয়ার। ঠিক আছে, আইফেল টাওয়ার আছে, এটা তোমার প্যারিসে গেলে তোমরা দেখতে পাবে, ফ্রান্সের প্যারিসে। যেটা আরেকটা বিষয় এখানে দেখি স্পষ্ট, স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বহন করে। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বহন করে, আর আইফেল টাওয়ার যেটা হচ্ছে ফরাসি বিপ্লবের স্মৃতি বহন করে। আইফেল টাওয়ার ফরাসি বিপ্লবের স্মৃতি বহন করে। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে কি আমি ফরাসি বিপ্লবটা একটু ডিটেইলস পড়ালাম, কারণ ফরাসি বিপ্লব থেকে একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, ফরাসি বিপ্লব থেকে যেহেতু একটা প্রশ্ন থাকে, যার কারণে আমি একটু ডিটেইলস পড়িয়েছি। আর কারো কাছে যেহেতু যাতে গিয়ে তোমাকে ফরাসি বিপ্লবটা শিখতে না হয়। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি, যারা লিখতে পারো নাই তাদেরকে আমি বলবো যে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমার পরবর্তী দেখে দেখে তুমি এটা ইয়ে করে ফেলতে পারবে, লিখে ফেলতে পারবে। আচ্ছা, যারা লিখেছো তাদেরকে হচ্ছে আমরা ইউরোপ মহাদেশের উপরে একটা বিষয় দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে আমেরিকা মহাদেশ। ঠিক আছে, আমেরিকা মহাদেশে আমরা একটু যাচ্ছি। দেখো, আমেরিকা মহাদেশ বললে একটা মহাদেশ না, এখানে দুইটা মহাদেশ। আমেরিকা মহাদেশ বললে হচ্ছে তোমার দুইটা আমেরিকা। ঠিক আছে, এই হচ্ছে আমেরিকা। দেখো, আমেরিকার মধ্যে দুইটা, একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, যেটা হচ্ছে ম্যারাডোনা মেসির দেশ, নেইমারের দেশ। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা, এটা হচ্ছে ওবামার দেশ বা ডোনাল্ড ট্রাম্পের দেশ। ঠিক আছে, উত্তর আমেরিকা বা জো বাইডেনের দেশ। এখন এই যে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা, এই দুইটা মহাদেশে স্বাধীন রাষ্ট্র কয়টি? খেয়াল রাখবে, উত্তর আমেরিকাতে স্বাধীন দেশ হচ্ছে 23টি। ঠিক আছে, 23টি স্বাধীন দেশ রয়েছে। হ্যাঁ, 23টি স্বাধীন দেশ রয়েছে উত্তর আমেরিকাতে। আর এই দক্ষিণ আমেরিকাতে স্বাধীন রাষ্ট্র রয়েছে 12টি। ঠিক আছে, দক্ষিণ আমেরিকাতে মাত্র 12টি। মজার বিষয় হচ্ছে 12টি রাষ্ট্র হচ্ছে ফুটবলে আমাদের আইকন সারা পৃথিবীতে। তোমার ব্রাজিল বলো, আর্জেন্টিনা বলো, ঠিক আছে, এগুলো সব হচ্ছে তোমার এই দক্ষিণ আমেরিকা মহাদেশে। ঠিক আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশে। আচ্ছা, এখন দেখো, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ আমরা বললাম, দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? কে বলতে পারবে দেখি? তোমাদের সবাই ফুটবল খেলা দেখো। ঠিক আছে, ইভেন নেইমার আর মেসিকে নিয়ে যে পরিমাণ তোমাদের মধ্যে ঝগড়া এবং কাটাকাটি, তোমার ব্রাহ্মণবাড়িয়া তো পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে। ঠিক আছে, কোপা আমেরিকার একটা খেলা হচ্ছে যেখানে তোমার 16,000 মাইল দূরে আমেরিকা মহাদেশ, সেখানকার সাপোর্টাররা আমরা বাংলাদেশে এখানে দেখা যাবে কোপাকুপি শুরু হয়ে গিয়েছে, যার কারণে তোমার পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার ব্রাহ্মণবাড়িয়াতে।
তো আমি তোমাদের কাছে প্রশ্ন করি যে এই দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? ব্রাজিল। সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? কে কে বলতে পারবে? ব্রাজিল। দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র ব্রাজিল। আচ্ছা আমি বলে দিচ্ছি দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র যেটা দেশ ব্রাজিল। ঠিক আছে, নেইমারের দেশ ব্রাজিল। আবার যারা আর্জেন্টিনার সমর্থক তারা আর্জেন্টিনা লিখবে না, কারণ সব জায়গায় তোমার এরকম ব্রাজিলের আর্জেন্টিনা নিয়ে তার প্রতিযোগিতা কাটে না। ঠিক আছে, তরফ থেকে আবার সব জায়গায় করতে যেও না যে না ভাই আর্জেন্টিনা কেন লিখছেন, সেখানে ব্রাজিল লিখে ব্রাজিল হচ্ছে গিয়ে দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র, আবার এটা বললো না। ঠিক আছে, কারণ বড়কে ছোট করা যায় না। না না আমি কেন শুনতে পাচ্ছি না বলতো? ব্রাজিল লিখে দিয়েছেন। পাচ্ছি না। এই এম কে ডা এটা লেগে দেখতেছি না কিছু। ওকে, অসুবিধা নেই, তোমরা এখানে এই ইয়ে করলে হবে, কমেন্টস করলে হবে, ওখানে কমেন্টস করলে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের কথা কি তো যেটা বলছি সেটা হচ্ছে তোমার বৃহত্তম যে দেশ সেটা না হচ্ছে ভাইয়া তোমার শুনতে ব্রাজিল। পাচ্ছে না, কমেন্টে বলতে হবে। তোমার উত্তর আমেরিকার মধ্যে যদি বলা হয় যে বৃহত্তম দেশ কোনটি, উত্তর আমেরিকাতে বৃহত্তম দেশ যেটি সেটা হচ্ছে তোমার কানাডা। তবে কানাডা হচ্ছে তোমার আয়তনে, ঠিক আছে, আয়তনে হচ্ছে বৃহত্তম দেশ উত্তর আমেরিকার মধ্যে কানাডা। আর যদি বলা হয় যে বৃহত্তম দেশ জনসংখ্যায় কোনটি, এটা হবে তোমার যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকার বৃহত্তম দেশ। এটা হলো কিসে? জনসংখ্যা। একটা দেশ দুইটা ভাবে তোমার বৃহত্তম হতে পারে, একটা হচ্ছে আয়তনে আর একটা হচ্ছে তোমার জনসংখ্যা। একটা হচ্ছে আয়তনে আর একটা হচ্ছে তোমার জনসংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে বৃহত্তম দেশ। আচ্ছা, তারপর উত্তর আমেরিকা সম্পর্কে যদি আমরা বলি, এই উত্তর আমেরিকার প্রতিষ্ঠাতা যাকে বলা হয় বা উত্তর আমেরিকার জনক, ঠিক আছে, উত্তর আমেরিকা আসলে জনক একা কাউকে বলা যাবে না। উত্তর আমেরিকার মধ্যে সেরা যে রাষ্ট্র সেটা আমরা এই যুক্তরাষ্ট্রকে বলতে পারি। ঠিক আছে, যুক্তরাষ্ট্র যার রাজধানী হচ্ছে ওয়াশিংটন। ঠিক আছে, ওয়াশিংটন, কারণ এই ওয়াশিংটন যুক্তরাষ্ট্রকে তোমার স্বাধীনতা এনে দিয়েছে। ঠিক আছে, এই উত্তর আমেরিকার মধ্যে কয়েকটি দেশ আছে যেগুলোকে বলা হয় মধ্য আমেরিকা। ঠিক আছে, মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার কয়টি দেশ? তোমাদের পরীক্ষা আসতে পারে নিচে কোনটি মধ্য আমেরিকার দেশ। আমি একটা ছন্দ লিখি, দেখো যে ছন্দের মধ্যে তোমার সবগুলা মধ্য আমেরিকার দেশ চলে আসবে। ঠিক আছে, একটা ছন্দের মধ্যে তোমরা লিখো বেলি কষ্ট করে হুন্ডায় গিয়ে পান নিয়ে এলো। বেলি কষ্ট করে হুন্ডায় গিয়ে পান নিয়ে এলো। ঠিক আছে, নিয়ে এলো, তাহলে বেলি কষ্ট করে হুন্ডায় গিয়ে পান নিয়ে এলো। এখন দেখো এই যে বেলি মানে বেলিজ, একটা দেশের নাম হচ্ছে বেলিজ। এই কষ্ট মানে কোস্টারিকা। ঠিক আছে, কষ্ট মানে কোস্টারিকা, ফুটবল খেলা খুবই ওস্তাদ তারা। ঠিক আছে, কোস্টারিকা। এই হুন্ডাই মানে হন্ডুরাস। ঠিক আছে, মধ্য আমেরিকার একটি দেশ হন্ডুরাস। তারপর হচ্ছে তোমার গিয়ে মানে গুয়েতেমালা, গুয়েতেমালা। আর এই পান মানে পানামা। ঠিক আছে, পান মানে হচ্ছে পানামা। নিতে হচ্ছে নিকারাগুয়া, নিকারাগুয়া। আর এতে হচ্ছে এল সালভেদর। ঠিক আছে, এল সালভেদর। এই এল সালভেদর সহকারে তোমার এই রাষ্ট্রগুলো হচ্ছে তোমার মধ্য আমেরিকার দেশ। ঠিক আছে, এগুলো হচ্ছে মধ্য আমেরিকার দেশ। তাহলে বেলি মানে বেলিজ, কষ্ট মানে হচ্ছে কোস্টারিকা, হুন্ডাই মানে হলো হন্ডুরাস, গিয়ে মানে হলো গুয়েতেমালা, আর পান দিয়ে হচ্ছে পানামা, আর নিতে হচ্ছে নিকারাগুয়া, এতে হচ্ছে এল সালভেদর। ঠিক আছে, এই রাষ্ট্রগুলো মধ্য আমেরিকার মধ্যে। ঠিক আছে, এই রাষ্ট্রগুলো মধ্য আমেরিকার মধ্যে অবস্থিত।
তোমার প্রশ্ন আসবে নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ, নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়, তখন তুমি ছন্দটা অ্যাপ্লাই করতে পারো। বেলি কষ্ট করে হুন্ডায় গিয়ে পান নিয়ে, ওরে বাবা পান আনতে আমার এত কষ্ট, ঠিক আছে তোমাদের কাছে মনে হতে পারে ও মাই গড, তাহলে বেলি কষ্ট করে হুন্ডায় গিয়ে পান নিয়ে এলো। হ্যাঁ বলো মিজান বলো। ভাইয়া একটু মুখে বললে ভালো হয়। হ্যাঁ মিজান কিছু বলতে চাচ্ছ? ভাইয়া দেশের নামগুলো একটু মুখে বলেন। আচ্ছা ঠিক আছে আমি আবার বলছি, দেখো হ্যাঁ শোনাচ্ছি, যেটা বলছি সেটা হচ্ছে বেলি মানে বেলিস, বেলিস, ঠিক আছে, আর কষ্ট মানে কোস্টারিকা, ঠিক আছে কোস্টারিকা, তারপর হচ্ছে হন্ডুরাস, ঠিক আছে হুন্ডাই মানে হন্ডুরাস, গিয়ে মানে হলো গুয়েতেমালা, গুয়েতেমালা একটা দেশের নাম, পান মানে হচ্ছে পানামা, নিতে হচ্ছে নিকারাগুয়া, এতে হচ্ছে এল সালভেদর, ঠিক আছে এই হচ্ছে গিয়ে তোমার রাষ্ট্রগুলো মধ্য আমেরিকার মধ্যে, ঠিক আছে এল সালভেদর সহকারী। এল সালভেদর সম্পর্কে সাম্প্রতিক একটা প্রশ্ন এসেছে, এই রাষ্ট্রটা বিটকয়েন, বিটকয়েন চালু করেছে, ঠিক আছে সম্প্রতি বিটকয়েন চালু করেছে যে দেশটি, সে দেশের নাম হচ্ছে তোমার এল সালভেদর। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই এল সালভেদর বিটকয়েন চালু করেছে। তো বিটকয়েন কি? এটা একটা ডিজিটাল মুদ্রা, ঠিক আছে এটা ডিজিটাল মুদ্রা, এটার বাস্তবিক কোনো লেনদেন নেই, এটা হচ্ছে শুধু তোমার অনলাইনের মধ্যেই একটা কোড যাবে, এটার মাধ্যমে হচ্ছে কি তোমার কি করা হয়, তোমার আদান প্রদান করা হয় বা বিনিময় করা হয়, ঠিক আছে কোনো কিছু কিনলে। তো এই বিটকয়েনটা হচ্ছে কি বাংলাদেশে নিষিদ্ধ, তো একটা দেশ তোমার অনুমোদন দিয়েছে সম্প্রতি, সে রাষ্ট্রের নাম হচ্ছে তোমার এল সালভেদর, ঠিক আছে এল সালভেদর হচ্ছে কি তোমার এই অনুমোদন দিয়েছে। তো এ হচ্ছে গিয়ে তোমার মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো সম্পর্কে বলেছি। ভাইয়া মধ্য আমেরিকার রাষ্ট্র কয়টি? তারপর উত্তর আমেরিকার মধ্যে একটি রাষ্ট্র সম্পর্কে তোমাদের আলোচনা করতেই হবে, সেটা হচ্ছে তোমাদের যুক্তরাষ্ট্র, ঠিক আছে সবচেয়ে আলোচিত যুক্তরাষ্ট্র। যদি তোমাদের প্রশ্ন হয় এই যে যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে তোমাদের তো বলেছি যে উত্তর আমেরিকার মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি যে রাষ্ট্রটিতে, সেটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র। তো এখন এই যে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট যদি বলা হয় তাহলে তিনি হচ্ছেন ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন যিনি হচ্ছেন তোমার যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। আর যদি বলা হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বর্তমান যদি বলা হয়, ঠিক আছে তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যদি বলা হয় তাহলে হবে জো বাইডেন, ঠিক আছে জো বাইডেন, উনি হলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। তাহলে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হলো জর্জ ওয়াশিংটন, আর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হলো জর্জ ওয়াশিংটন, আর যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি তিনি হচ্ছেন জো বাইডেন। সরাসরি শোনা যাবে? আচ্ছা দেখুন দেখুন আচ্ছা দেখো তো শোনা যাচ্ছে কিনা এখন? জি ভাইয়া শোনা যায়। ওকে তাহলে এইভাবেই নিব। হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের যুক্তরাষ্ট্রের যদি
প্রশ্ন আসে যে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? ঠিক আছে, তোমরা কি জানো যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট যে ব্যক্তি তার নাম কি? আমি কি অপশন দিই? বারাক ওবামা। ইয়েস, তাইলে হবে বারাক হোসেন ওবামা। তাইলে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে ওবামা। হ্যাঁ, বারাক হোসেন ওবামা বলা হয় তাকে, যিনি 2009 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন বারাক হোসেন ওবামা। তারপরে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব প্রদান করেছেন? হ্যাঁ, যুক্তরাষ্ট্রে খেয়াল রাখবে একটি গৃহযুদ্ধ চলছিল, ওই ইয়েস থ্যাংক ইউ তোমাকে। গৃহযুদ্ধ কত সাল থেকে কত সাল? 1861 সাল পর্যন্ত, 1861 থেকে 65 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে একটি গৃহযুদ্ধ চলে। এই গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন 1863 সালে, লাগবে 1863 সালে কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব প্রদান করেন। ঠিক আছে, কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব প্রদান, কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব প্রদান। স্যার 1800 কত লিখছেন? নাগরিকত্ব প্রদান এটা কত সালে হয়? 1861 থেকে 65। হ্যাঁ, 1861 থেকে 65। এটা হলো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ। ঠিক আছে, তাদের নিজেদের মধ্যে একটা মারামারি চলে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রে এটা কত সালে? 1861 থেকে 65 সাল পর্যন্ত এই যুদ্ধটা চলে। ঠিক আছে, আর এই যুদ্ধকালে যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন আমাদের আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন খুব পরিচিত একজন নাম। তিনি প্রথম পৃথিবীতে মানে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব দিয়েছিলেন। ঠিক আছে, কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব দিয়েছিলেন। তারপর দেখো এই যে আব্রাহাম লিঙ্কন, তার একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র হলো তা যা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা পরিচালিত সরকারই হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। এটা হচ্ছে তোমার আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি। তার চেয়েও আরেকটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটা কি তুমি জানো? সেটা আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। ঠিক আছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, এটা একটু আমাদের শিখতে হবে। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, এই উক্তিটি কার? ব্যালট ইজ স্ট্রঙ্গার বুলেট। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, অর্থাৎ বুলেটের চেয়ে ব্যালটের শক্তি হচ্ছে বেশি, এটা বলেছিলেন আমাদের আব্রাহাম লিঙ্কন। ব্যালট মানে হচ্ছে ভোট, ভোটাধিকার। ঠিক আছে, বুলেটের চেয়ে ব্যালটের পাওয়ার হচ্ছে বেশি, শক্তি বেশি। ঠিক আছে, ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। ঠিক আছে, ওই যে তিনি গেটিসবার্গে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ফাঁকেই তিনি এই ভাষণটা দিয়েছিলেন যে দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। ঠিক আছে, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত একটি উক্তি। তারপর এই তো যুক্তরাষ্ট্র সম্পর্কে আপাতত আমরা এতটুকুই জানি। আবার যদি প্রশ্ন হয় যে তোমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন কোনটি, ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষা আসে যে প্রেসিডেন্টের হোয়াইট হাউস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইট হাউস, ইয়েস, তাইলে হোয়াইট হাউস, হোয়াইট হাউস এটা হচ্ছে ইউএসএ প্রেসিডেন্ট ভবন, প্রেসিডেন্ট বাসভবন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হলো হোয়াইট হাউস। ঠিক আছে, আর যদি বলা হয় হোয়াইট লজ কি, ঠিক আছে, একটা হচ্ছে হোয়াইট হাউস আর একটা হচ্ছে হোয়াইট লজ। হোয়াইট লজ হলো ইংল্যান্ডের রাজা অষ্টম জর্জের জন্মস্থান। ইংল্যান্ডের রাজা অষ্টম জর্জের জন্মস্থান হলো হোয়াইট লজ, লজ ও লজ। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? একটা হচ্ছে হোয়াইট হাউস আর একটা হচ্ছে হোয়াইট
লজ, ঠিক আছে, হোয়াইট লজ। এটা হচ্ছে ইংল্যান্ডের রাজা অষ্টম জর্জের জন্মের স্থান, জন্মস্থান, ঠিক আছে। হোয়াইট হাউস হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন। আর এই হোয়াইট হাউসে প্রথম যে প্রেসিডেন্ট বসবাস করেছিলেন তার নাম হলো জন অ্যাডামস, ঠিক আছে, জন অ্যাডামস। হ্যাঁ, জন অ্যাডামস প্রথম বসবাস করেন, ঠিক আছে, প্রথম বসবাস শুরু করেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, জর্জ ওয়াশিংটন তো প্রথম ছিল প্রেসিডেন্ট, তিনি কেন এখানে বসবাস করেননি, অথচ দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস তিনি হোয়াইট হাউসে বসবাস করলেন? এটা কিভাবে, কেমন হয় না? উত্তরটা হচ্ছে এই, প্রেসিডেন্ট ওয়াশিংটন যখন ক্ষমতায় ছিলেন তখন হোয়াইট হাউস নির্মাণাধীন ছিল, তখন এটা নির্মাণ কমপ্লিট হয়নি, ঠিক আছে, প্রেসিডেন্ট ভবন কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো যার কারণে জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসে বসবাস করে যেতে পারেননি। হোয়াইট হাউসে বসবাস করেছেন যে ব্যক্তি, প্রথম যে প্রেসিডেন্ট, তার নাম হলো জন অ্যাডামস। আর হোয়াইট হাউসে বর্তমান বসবাসরত প্রেসিডেন্টের নাম হলো জো বাইডেন, ঠিক আছে। তো এই আর কি বিষয়গুলো। তারপর আমরা একটু দেখি, তোমরা ইংল্যান্ডে যেমন 9 নং ডাউনিং স্ট্রিট, 10 নং ডাউনিং স্ট্রিট, 11 নং ডাউনিং স্ট্রিট, 12 নং ডাউনিং স্ট্রিট, এটা তো তোমাদেরকে পড়িয়েছে, তাই না? এটা কি তোমরা পারো? 9 নং 10 নং খেয়াল রাখবে। যদি তোমাদের প্রশ্ন হয় যে একটু নোট লিখো, নোট কয়েকটা হাউস, যেমন 9 নং ডাউনিং স্ট্রিট, এটা কি? ডাউনিং স্ট্রিট, 9 নং ডাউনিং স্ট্রিট, এটা হলো ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়। না না না, চিফ হুইপের কার্যালয়। এটা হবে ব্রিটিশ চিফ হুইপ, চিফ হুইপের কার্যালয়, ঠিক আছে, চিফ হুইপের কার্যালয়। এটা হচ্ছে তোমার 9 নং ডাউনিং স্ট্রিট। আর যদি বলা হয় 10 নং ডাউনিং স্ট্রিট, আবার যদি বলা হয় 11 নং ডাউনিং স্ট্রিট, আবার বলতে পারে 12 নং ডাউনিং স্ট্রিট। দেখো সবই ডাউনিং স্ট্রিট, কিন্তু এই সংখ্যাটা যদি তুমি ভুলে যাও, ঠিক আছে, তখন তুমি মানে ভুল অ্যান্সার করে ফেলবে। দেখো 10 নং ডাউনিং স্ট্রিট যেটি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মানে পিএম মানে প্রধানমন্ত্রী, আমি বুঝাচ্ছি, প্রধানমন্ত্রীর বাসভবন, ঠিক আছে, প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হলো তোমার এই 10 নং ডাউনিং স্ট্রিট। আর 11 নং ডাউনিং স্ট্রিট যেটা, এটা হচ্ছে অর্থমন্ত্রীর বাসভবন, অর্থাৎ ব্রিটিশ অর্থ যে মন্ত্রী, অর্থমন্ত্রীর বাসভবনের নাম হলো তোমার 10 নং ডাউনিং 11 নং ডাউনিং স্ট্রিট। আর 12 নং ডাউনিং স্ট্রিট হচ্ছে প্রধানমন্ত্রীর প্রেস অফিস, তাহলে পিএম প্রধানমন্ত্রীর প্রেস অফিস, ঠিক আছে, প্রধানমন্ত্রী প্রেস অফিস, অর্থাৎ যেখান থেকে তিনি সংবাদ সম্মেলন করেন, এটাকে তোমার প্রেস অফিস বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো 9 নং ডাউনিং স্ট্রিট, 10 নং ডাউনিং স্ট্রিট, 11 নং ডাউনিং স্ট্রিট, 12 নং ডাউনিং স্ট্রিট। 9 নং ডাউনিং স্ট্রিট হলো ব্রিটিশ চিফ হুইপের কার্যালয়, 10 নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর বাসভবন, আর 11 নং ডাউনিং স্ট্রিট অর্থমন্ত্রীর বাসভবন, 12 নং ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর প্রেস অফিস। তাহলে বাসভবন একটা, প্রেস অফিস কিন্তু প্রধানমন্ত্রীর আরেকটা, ঠিক আছে। যার কারণে তোমরা যদি কনফিউজড না হই, চারটাই ডাউনিং স্ট্রিট আছে ইংল্যান্ডে, এর বাইরে কিন্তু নেই। এই চারটা যদি পড়ো তাহলে একটা কমন ইনশাআল্লাহ, যদি পরীক্ষা আসে তোমাদের ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন দেখো আমরা বলছি চিফ হুইপ, প্রশ্ন হচ্ছে যে চিফ হুইপ কি? খেয়াল রাখবে, চিফ হুইপ বলা হয় যিনি সংসদের নিয়ম কানুন বা শৃঙ্খলা রক্ষা করেন, ঠিক আছে, সংসদের যিনি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাকে বলা হয় চিফ হুইপ, ঠিক আছে, সংসদে যিনি শৃঙ্খলার দায়িত্বে থাকেন তাহাকে বলে চিফ হুইপ। কতজন গেস্ট হবে, কতজন পার্লামেন্টারিয়ান সদস্য আজকে আসলো, আবার পার্লামেন্টের মধ্যে কিন্তু মাঝে মাঝে অনেক বিনোদন হয়, মারামারি হয়, ঠিক আছে। বিশ্বের কয়েকটা দেশের পার্লামেন্টে তুমি দেখো যে চেয়ার নিয়ে খুব মারামারি হয়, চেয়ার এক পার্লামেন্টারিয়ান আরেক পার্লামেন্টারিয়ানকে মারে, ঠিক আছে, এরকম আর কি। আবার বাংলাদেশের যে পার্লামেন্ট, এখানে খুব মজা হয়, এখানে খুব মজা হয়, তোমরা যদি নাকি দেখো, এটা একটা বিনোদন কেন্দ্র হিসাবে ধরা যায়, ঠিক আছে। যদিও এটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইনসভা, আমাদের পার্লামেন্টটা হচ্ছে সর্বোচ্চ আইনসভা। এই আইনসভাতে দেখা যায় যে
বিরোধী দল সরকার দলকে, সরকার দল বিরোধী দলকে তোমার যেভাবে ঘায়েল করে, আর এটাকে অন্যরা বিনোদন হিসেবে নেয়। ঠিক আছে, খুব মজা পায় এটা দেখে। কথা বুঝতে পেরেছ? যে একবারে যে যা বলে সরকার দল এবং বা বিরোধী দল সবই হচ্ছে হক কথা। ঠিক আছে, সব হক কথা। তোমার জায়গায় তুমি রাইট, আমার জায়গায় আমি রাইট। ঠিক আছে, তো এই হচ্ছে কি অবস্থা। তাহলে উত্তর আমেরিকার মধ্যে আমরা এই বিষয়গুলো শিখলাম। এবার যদি আমি তোমাদেরকে দেখাই উত্তর আমেরিকার একটি দেশ কানাডা। ঠিক আছে, বড় বাদশাহিত একটি দেশ কানাডা। এই কানাডা এখান থেকে কি আসতে পারে? লাগবে, কানাডাকে বলা হয় লিলি ফুলের দেশ। ঠিক আছে, লিলি ফুলের দেশ। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? তোমরা কি জানো? অনেকেই জানো, আমার খুব ফেভারিট এটা হলো বর্তমান প্রাইম মিনিস্টার। ঠিক আছে, কানাডার বর্তমান প্রাইম মিনিস্টার যিনি, তার নাম কে বলতে পারবে দেখি? খুব ফেভারিট একটা লোক, খুব মজার একটা লোক। ঠিক আছে, তার নাম হচ্ছে জাস্টিন ট্রুডো। ঠিক আছে, তার নাম হলো জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডো তিনি হচ্ছেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। ঠিক আছে, আরেকটা ফেভারিট লোক আছে আমার প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের বর্তমান প্রাইম মিনিস্টার জাসিন্ডা আর্ডেন। জাসিন্ডা আর্ডেন নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, আর কানাডার যে প্রাইম মিনিস্টার তার নাম হচ্ছে জাস্টিন ট্রুডো। এই দুইজনে খুবই ভালো লোক। ঠিক আছে, খুব চমৎকার এবং কোয়ালিফাইড লোক। তো এই কানাডা সম্পর্কে তোমরা এতটুকু শিখো। আমি কিন্তু নিচের গুলো মুছে দিচ্ছি, দেখো যদি তোমাদের লেখা হয়ে থাকে। হ্যাঁ, আমি নিচের গুলো মুছে দিচ্ছি। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের উত্তর আমেরিকার মধ্যে যদি তোমাদের প্রশ্ন হয় যে একমাত্র সমাজতান্ত্রিক দেশ কোনটি, একটাই মাত্র সমাজতান্ত্রিক দেশ আছে। ভেনেজুয়েলা। হ্যাঁ, ওটার নাম কি বলতো? ভেনেজুয়েলা। কলা? ভেনেজুয়েলা। না 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 না, এই তো ভুল করে ফেলবেন, উত্তর আমেরিকার কথা বলছি। উত্তর কিউবা। একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র সেটা হচ্ছে কিউবা। ভেনেজুয়েলা কি এই আমেরিকাতে? দেখো তোমরা কোথায় ভুলটা করো। উত্তর আমেরিকার দেশ কোনগুলো, দক্ষিণ আমেরিকার দেশ কোনগুলো, এগুলো তোমরা ঝামেলা করে ফেলবে। ঠিক আছে, আর এই দক্ষিণ আমেরিকার দেশ একমাত্র সমাজতান্ত্রিক দেশ যদি বলা হয়, একমাত্র সমাজতান্ত্রিক দেশ সেটা হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে, ভেনেজুয়েলা কোন মহাদেশে? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে ভেনেজুয়েলা। ঠিক আছে, একমাত্র হুগো চ্যাভেজ সারা জীবন কাটিয়েছেন এই সমাজতন্ত্রের জন্য। আর কিউবাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যে ব্যক্তি, তার নাম হলো ফিদেল ক্যাস্ট্রো। ঠিক আছে, এই যে ফিদেল ক্যাস্ট্রো, ফিদেল ক্যাস্ট্রো তিনি 1969 সালে এই কিউবাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, তোমার ফিদেল ক্যাস্ট্রো যিনি আমাদের কাছে পরিচিত কেন, তার একটা বিখ্যাত উক্তি রয়েছে, তোমরা নিশ্চয়ই সে উক্তিটা জানো। সেটা কি? সেটা হচ্ছে আমি হিমালয়ে দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। ঠিক আছে, এই উক্তিটি কার? এটা হলো ফিদেল ক্যাস্ট্রো। ঠিক আছে, 2016 তিনি মারা গিয়েছেন। আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি, এই উক্তিটি হচ্ছে ফিদেল ক্যাস্ট্রো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো আমরা আলোচনা করেছি। আরেকটা বিষয় তোমরা একটু দেখো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে, সেটা হচ্ছে ঢাকার প্রতিপাদন স্থান কোথায়? ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ আছে চিলি। হ্যাঁ, চিলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র, মানে চিকন রাষ্ট্র। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র সেটা হচ্ছে চিলি। আর এই চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ঢাকার প্রতিপাদ্য স্থান। যদি তোমাদের প্রশ্ন হয় ঢাকার প্রতিপাদ্য, ঠিক আছে, যদি তোমার প্রতিপাদ্য না বুঝে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো ঢাকার প্রতিপাদ্য স্থান, স্থান কোথায়? স্থান হচ্ছে চিলির নিকট, চিলির নিকট
প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, প্রতিপাদ মানে হচ্ছে কেন্দ্র থেকে সম্পূর্ণ মানে নিচে, কেন্দ্র থেকে সোজাসুজি নিচে যে অংশটা সেটাকে বলা হয় তোমার প্রতিপাদ স্থান। যেমন একবারে ঢাকা থেকে একবারে নিচে, ঠিক আছে, ঢাকা থেকে একবারে নিচে যে অংশটা সেটাকে বলা হয় তোমার প্রতিপাদ স্থান। তাহলে ঢাকার প্রতিপাদ স্থান হলো চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এক্সেপশন একটা বিষয় শিখাবো, এক্সেপশন একটা বিষয় শিখাবো। ঠিক আছে, তোমরা গত ক্লাসে কেউ কেউ বলছিলে যে ভাইয়া 1860 সাল বা যদি নাকি 1600 সালের বার বের করতে বলে তাইলে কি আমরা পারবো? মানে আমি কিভাবে বের করবো? যদি বলা হয় যে 1850 সালের 17ই জানুয়ারি কি বার ছিল, যদি প্রশ্ন করো 1857 সালের 23শে জুন কি বার ছিল, আমি কিভাবে বের করবো মুহূর্তের মধ্যে? ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখন সেই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, একটু কুল অন। তোমরা কি আসো আমার সাথে? জি ভাই। ঠিক আছে, একটু থাকো, কারণ এই ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, এই ক্লাসগুলো কিন্তু এগুলা কখনো পাবে না, এগুলা কোনো স্যাররা তোমাকে করাবেও না। তো তোমাদের সাধারণত পরীক্ষার মধ্যে আইকিউ টাইপ এই কোয়েশ্চেন গুলো পরীক্ষার মধ্যে এসে থাকে। মানে কিভাবে তুমি বার বের করবে, মুহূর্তের মধ্যেই তুমি বের করে ফেলতে পারবে বার, বার বের করার নিনজা টেকনিক, এটাকে আমি বলি নিনজা টেকনিক। ঠিক আছে, বার বের করার নিনজা টেকনিকটা কি? তোমাদেরকে একটা সূত্র লিখেছিলাম, এক নম্বরে একটা সূত্র লিখেছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি 144025036, তারপর হচ্ছে 1। ঠিক আছে, এই সূত্রটা তোমাদেরকে শিখিয়েছিলাম। তারপর 2 নম্বর হচ্ছে আরেকটা সূত্র শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি নাকি শনিবার হয়, ঠিক আছে, শনিবারের জন্য হচ্ছে তোমার 1 হবে, আগে শিখেছিলাম হচ্ছে শনিবারের জন্য 2 হবে আজকে। এটা হচ্ছে সর্বশেষ, মানে এটা আরো সহজ করার জন্য। ওই যে তুমি বলছো যে ভাই 18 সালটা আমি কিভাবে বের করব, 1600 সালেরটা আমি কিভাবে বের করব, সেজন্য হচ্ছে কি এই টেকনিকটা। তাহলে শনিবারের জন্য হচ্ছে কি 1 হবে, তারপর রবিবারের জন্য হচ্ছে 2 হবে, হ্যাঁ রবি 2, তারপরে সোমবার যদি বলা হয় সোমবারের জন্য হবে 3, আর যদি বলা হয় যে মঙ্গলবার, মঙ্গলবারের জন্য হবে 4, অর্থাৎ ওই যে ক্রম অনুযায়ী বসে যাবে। মঙ্গল, তারপর হচ্ছে বুধ, ঠিক আছে বুধ, তারপর হচ্ছে তোমার বৃহস্পতি, বৃহস্পতি মানে হচ্ছে 6, তারপর হচ্ছে কি শুক্র, ঠিক আছে শুক্রবার, শুক্রবারের জন্য হচ্ছে 0, অর্থাৎ শুক্র থেকে শুরু হবে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ। ঠিক আছে, এই ইয়েটা তোমাদেরকে আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম। তো গত ক্লাসে আমি যেটা লিখে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে শনিবারের মধ্যে 2 লিখেছিলাম, কিন্তু আজকে তোমরা যেটা শিখবে শনিবারের মধ্যে 1 দিয়ে শিখো, তাইলে হচ্ছে সারা জীবন আর কারবার শিখতে হবে না, আর নতুন করে তোমাদের এটা টেনশন করতে হবে না। হ্যাঁ ভাই বলেন, তুমি কি কিছু বলতেছো? তাহলে এখন দেখো 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি নাকি বলা হয় 2000 সাল, 2000 সাল থেকে যত সাল, 2001, 2005, 2007, ঠিক আছে, এই সালগুলোর জন্য হচ্ছে গিয়ে 0 যোগ হবে। ঠিক আছে, 0 আপনি যোগ করবেন। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি নাকি 1900 সাল থেকে বলা হয়, ঠিক আছে 1900 সাল থেকে, যেমন 1971, 1952 এরকম যদি বলা হয়, সেখানে আপনি 1 যোগ করবেন। আর যদি বলা হয় যে 1800, ঠিক আছে 1800 সালগুলোর জন্য আপনি যেটা যোগ করবেন সেটা হচ্ছে 3 যোগ করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যখন বলা হবে 1700 সাল, ঠিক আছে 1700 সালগুলোর জন্য আপনি যেটা যোগ করবেন সেটা হচ্ছে 5 যোগ করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে 1600 সাল, এই 1600 সালগুলোর জন্য যেটা যোগ করবেন সেটা হচ্ছে 0। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এটা 2000 সালের জন্য হচ্ছে কি 0, 1900 সালের জন্য হচ্ছে কি 1 যোগ করবো আমি। ঠিক আছে, যোগগুলো আমি কেটে দিই, মানে যোগ হবে, এগুলো খেয়াল রাখবেন। 1900 সালের জন্য 1 যোগ হবে, 1800 সালের জন্য 3 যোগ হবে, 1700 সালের জন্য 5 যোগ হবে, আর 1600 সালের জন্য হচ্ছে 0 যোগ হবে। জাস্ট এই 3টা সূত্র যদি মনে রাখতে পারো, জাস্ট এনাফ। ঠিক আছে, তোমার একবার কেউ নিতে পারবে না, একবার, এটা আমি চ্যালেঞ্জ, কেউ নিতে পারবে না। ইভেন এটা শিখার পরে যদি তোমার পরীক্ষা নাও আসলো, যদি তুমি ভুল করে আসো, তারপর সারা জীবন তুমি এটা বাহাদুরি করতে পারবে।
ঠিক আছে? কারণ যে কেউ তোমাকে ধরো তোমার দলিল চাইতে, ঠিক আছে, অনেক সময় জায়গা জমির দলিল যে কি বারে হয়েছিল বার বের করতে পারে না, তারিখ জানা আছে, তুমি কিন্তু মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবে। তোমার জন্ম তারিখ কি বার ছিল মুহূর্তের মধ্যে তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে? তোমার বাবার জন্ম তারিখ কি বার ছিল, কত সালে, যেহেতু তোমার বাবা 1952 সালে জন্মিয়েছে, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে জন্মিয়েছে, তুমি সে বের করে ফেলতে পারবে। অথচ দাদা, হ্যাঁ ভাইয়া বলো। স্যার কত মাস সেটা কিভাবে বের করব? হ্যাঁ কত মাস সেটা কিভাবে বের করব? হ্যাঁ ওটা কিভাবে বের করবে আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি এটা তুমি কিভাবে বের করবে। ঠিক আছে, আমি এখনই তোমাকে দেখাচ্ছি। তুমি আগে আমরা যা লিখেছি ওইটা সব ডিলিট করে দাও, মনে করো যে ওগুলা সব বাদ, এখন হচ্ছে নতুন করে তুমি শিখতেছো। স্যার গত ক্লাসে তো শনির কাছে শূন্য লিখছিলেন। হ্যাঁ, এই কারণে তো আমি বললাম যে এটা নতুন করে শিখবেন, আগের গুলো সব ভুলে যাবে। ঠিক আছে, কারণ আরো সহজ করে, কারণ ওইটা দিয়ে হচ্ছে তোমার 1900 সাল পর্যন্ত সীমাবদ্ধ, ওইটা দিয়ে শুধু 1900 সালটা বের করতে পারবা। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে হচ্ছে তুমি 1800 সাল বের করতে পারবা, 17 সাল বের করতে পারবে, 16 সাল বের করতে পারবা। ঠিক আছে, যার কারণে হচ্ছে কি এখানে আমাদের এই জিনিসটা লাগবে। আর খেয়াল রাখবে এখানে উপাদান লাগবে 5টা মোট। উপাদান 5টা কি কি আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, 5টি উপাদানের মধ্যে কি কি লাগে। ধরো তোমাকে বলবো যে 1757 সালে 23 জুন আমাদের যে পলাশির যুদ্ধ হয়েছে, 23 জুন না, 23 জুন কি বার ছিল? ঠিক আছে, কি বার ছিল? তাইলে 1757 সালের 23 জুন কি বার ছিল? এটা বের করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে এই যে 57 এর মধ্যে কয়টা লিপ ইয়ার আছে এটা কিন্তু বের করতে হবে। দ্রুত তুমি বের করে ফেলো। দেখো 57 এর মধ্যে লিপ ইয়ার কয়টা আছে এটা বের করতে হলে আমি বলেছিলাম 4 দিয়ে তোমাদের ভাগ দিতে হবে। 4 এ 4 থাকে 1 আর 17, তাই না? তাহলে কি থাকবে এখানে? 4 4 16। ঠিক আছে, তাহলে এখানে পেলাম কত? 1, মানে হচ্ছে কি 14টা লিপ ইয়ার। ঠিক আছে, দেখো ভাগ যদি ভুল হয়, যোগ যদি ভুল হয় মিলবে না কিন্তু। 4 এ 4, 4 হচ্ছে 1 হলে আর 7, তাহলে 4 4 16। ওকে ফাইন, তার মানে হচ্ছে কি আমরা পেয়েছি কয়টা? 14টা। তার মানে এখানে আমরা যোগ করব কি লিপ ইয়ারের 14। আর এই যে 1757 সালের 2 মানে শেষ 2 ডিজিটটা, মানে যে কোনো সালের মানে শেষে যে 2 ডিজিট, এই 2 ডিজিটটা হচ্ছে তুমি যোগ করবে। এখানে কত আছে? 57। ঠিক আছে, 57। তারপর বের করতে বলছে কি কত তারিখ? 23 তারিখ, 23 জুন। তার মানে হচ্ছে আমি 23 লিখবো। এবার দেখো আমাকে বের করতে হবে ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, যেহেতু এটা জুন মাস, তো এইগুলা এই যে আমরা কয়েকটা লিখেছি, অঙ্ক লিখেছি। দেখো এখানে প্রথমটা হচ্ছে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মানে হচ্ছে 5, খেয়াল রাখবে জুন মাস হচ্ছে 5। তাহলে আবার দেখো 1 মানে জানুয়ারি, তারপর 4 মানে ফেব্রুয়ারি, তারপর যে 4 মানে হচ্ছে মার্চ। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে এখানে 5 যোগ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে 5 যোগ করলাম। আর 1700 সালের জন্য আমরা কত বলছিলাম? 5 যোগ হবে। ঠিক আছে, যেহেতু 1700 সাল তার মানে 5 যোগ হবে। বাস, তোমার অঙ্ক শেষ, তোমার অঙ্ক কিন্তু শেষ। এখন এটা যোগ করে দিলে হচ্ছে তোমার বার বের হয়ে যাবে। দেখো 5 এর পাশে 10, 10 এর 3 13, 13 এর সাথে হচ্ছে তোমার 20, 20 এর 4 হচ্ছে 24, হাতে আছে 2 4, 4 এর পাশে 9, 9 এর 1 হচ্ছে 10, 104 আমরা পেয়েছি। 7 দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দাও, 7 এ 7। ঠিক আছে, 7 এ 7, তাহলে থাকে হচ্ছে 3, এখান থেকে 4, 4 সাথে 28, 4 সাথে 28, 500। আচ্ছা ঠিক আছে তাহলে 28, তাহলে 8 আছে 14 হবে, কত হবে? 6 হবে। 8 আছে 14 হবে, সরি হাত আছে 3 মানে 6। তো 6 হলো তো কি বারে? 6 হচ্ছে তোমার বৃহস্পতিবার, তার মানে হচ্ছে উত্তর বৃহস্পতিবার। বাস, বৃহস্পতিবার, এটা হচ্ছে তোমার উত্তর। অর্থাৎ 1757 সালে 23 জুন ছিল বৃহস্পতিবার। তোমরা যারা এখনো বুঝতে পারো নাই তাদেরকে আবার দেখো আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে হ্যাঁ ভাইয়া, তো স্যার কে 7 দিয়ে কি জন্য ভাগ দিবেন? 7 দিয়ে হচ্ছে বার বের করতে যে 7 দিন 1 সপ্তাহ না, এখানে 104 দিন। এখন আমার বার কোনটা ওটা তো বের করতে হবে, যার কারণে তোমার 7 দিয়ে বের করতে হবে। লিপ ইয়ার বের করতে তোমার 4 দিয়ে ভাগ দিতে হয়, আর বার বের করতে 7 দিয়ে ভাগ দিতে হয়।
যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, ঠিক আছে। আর 4 দিয়ে তোমার লিপ ইয়ার বের করতে হয় কেন? কারণ হচ্ছে কি যেহেতু 4 বছর পর পর তোমার লিপ ইয়ার আসে, 4 দ্বারা বিভাজ্য যেটি সেটা হচ্ছে তোমার লিপ ইয়ার। তো দেখো 7 দিয়ে হচ্ছে যে আমরা ভাগ দিয়ে আমরা পাই হচ্ছে 6, তারপর 6 মানে হচ্ছে তোমার বৃহস্পতিবার। এখন তোমার কাছে যদি নাকি ক্যালকুলেটর তোমার ডিকশনারি কি বলে ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডার তুমি এটা ডাউনলোড দিয়ে নিও, সেখানে তুমি বের করে নাও যে 1757 সালে 23 জুন কি বার ছিল, দেখবা যে মিলে যাচ্ছে খাপা খাওয়া। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা অঙ্কটা করলাম। দেখো 1757 সাল, আমরা 1757 সালের 23 জুন কি বার ছিল এটা বের করব। কিভাবে বের করতে হবে? প্রথমে আমরা 1757 সালের মধ্যে এই 57 এর মধ্যে কয়টা লিপ ইয়ার আছে সেটা বের করে নিলাম। 57 কে আমরা 4 দিয়ে হচ্ছে আমরা ভাগ দিলাম, ভাগ দিয়ে আমরা পেয়েছি হচ্ছে এটা লিপ ইয়ার। ভাগশেষটা তোমার দরকার নেই, ঠিক আছে, ভাগশেষটা তোমার দরকার নেই, ভাগফলটাকে নিবে লিপ ইয়ারের ক্ষেত্রে। তার মানে হচ্ছে লিপ ইয়ার এই 57 বছরের মধ্যে আমরা পেয়েছি 14টা। আর হচ্ছে যেই সালটা তোমাকে বের করতে বলবে, যে সালে, যেমন 1700 সাল অথবা 1800 সাল অথবা 1900 সাল, ওই সালের শেষ 2 ডিজিট, ঠিক আছে, 1757 সালের 2 ডিজিট কত? 57। এই 57 এখানে চলে আসবে। তারপর হচ্ছে তোমার 23 জুন, ঠিক আছে, 23 জুনটা চলে আসবে যেহেতু জুন মাসের 23 তারিখ। তারপরে হচ্ছে তোমার বলছে কত সাল? 1700 সাল। 17 সাল আমরা জানি কি 17 সালের জন্য হচ্ছে 5 যোগ করতে হয়, 5 সালেরটা হচ্ছে কি 5 চলে আসছে। আর হচ্ছে আমরা ওই যে তোমার যে ডিজিটটা যেটা দ্বারা হচ্ছে তোমার মাসকে তোমার কি বলে প্রতিনিধিত্ব করে যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এই জুন হচ্ছে কি 5, তার কারণে এখানে 5 চলে আসবে। এই 5 হচ্ছে কি সালের, আর এই 5 হচ্ছে কি তোমার হচ্ছে মাসের, ঠিক আছে। টোটালটা যোগ করে দিয়ে আমরা পেয়েছি ফলাফল 104, যেটাকে 7 দিয়ে ভাগ দিলে আমরা পাই হচ্ছে ভাগশেষ তোমার 6, মানে হচ্ছে ভাগশেষটা হচ্ছে তোমার এই বার, ঠিক আছে, ভাগশেষটা হচ্ছে কি তোমার বার। তো 6 আছে কি বারে? বৃহস্পতিবার হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 বৃহস্পতিবার। 1757 সালের 23 জুন ছিল তোমার বৃহস্পতিবার, ঠিক আছে। আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, তাইলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, আরো ক্লিয়ার হবে। ধরো আমি তোমাদেরকে বললাম যে 1971 সালের কত তারিখ? 2রা মার্চ, যেদিন আমাদের পতাকা উত্তোলন করেছিল। 2রা মার্চ কি বার ছিল? ঠিক আছে, আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা নিচ থেকে প্রথম পতাকা উত্তোলন করেছিল স্বাধীন বাংলাদেশে এই 2রা মার্চে। আমরা দেখি 2রা মার্চের এখন প্রথম কি করতে হবে? লিপ ইয়ারটা বের করতে হবে। 71 বছরের মধ্যে লিপ ইয়ার কয়টা আছে এটাকে বের করতে হলে কি করতে হবে? 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 4 একে 4, তো 4 আছে 7 হবে, 3 হলে 1 এর 1, 4 7 28, সরি 4 7 28, ঠিক আছে। তাহলে এখানে থাকে কত? এখানে যাই থাকুক না কেন তোমার এই ভাগফলটাকে আমাদের ধরতে হবে। তার মানে হচ্ছে 17টা ভাগ মানে লিপ ইয়ার হচ্ছে কি 71 বছরের মধ্যে আমরা পেয়েছি। তাহলে আগে হচ্ছে লিপ ইয়ারটা লিখবো, তারপর হচ্ছে কি বলছিলাম ওই সালের 2 ডিজিট, যেই সালটা বের করতে হলে ওই সালের শেষ 2 ডিজিট বসবে এখানে। তাহলে কি বসবে? 71 বসবে। তারপর বলছে কত তারিখ? 2রা মার্চ, তাহলে 2 তারিখ আমি লিখবো। তারপর হচ্ছে একটা হচ্ছে সাল থেকে আসবে, আরেকটা হচ্ছে সূত্র থেকে আসবে, 1 নং সূত্র থেকে, আর 3 নং সূত্র। যেমন 1900 সাল, তো 1900 সালের জন্য কত যোগ হবে? হ্যাঁ, 1900 সালের জন্য হচ্ছে 1 যোগ হবে। আর এই যে হচ্ছে কি তোমার মার্চ মাস, তো মার্চ মাস রিপ্রেজেন্ট করে কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে হচ্ছে 4। এই হচ্ছে কি 5টা। দেখো তো 5টা উপাদান হয়েছে কিনা? 1 2 3 4 5, এই 5টা তুমি হিসাব করবা যে তোমার 5টা হয়েছে কিনা। এখন যোগ করে দিলাম, শেষ যোগ করে দিলে তোমার বার বের হয়ে যাবে। তো 4 এর 5, 5 এর 2 7, 7 এর হচ্ছে 8, 8 এর সাথে হচ্ছে 15, 15 এর 5, হাতে আছে 1 8, 8 এর 1 হচ্ছে 9, ঠিক আছে। দেখো মঙ্গলবার হয় স্যার। হ্যাঁ ভাইয়া, মঙ্গলবার। হ্যাঁ আচ্ছা, দেখো আমরা দেখি কি বার হয়। ঠিক আছে, 7 দিয়ে এখন ভাগ দেই, 7 একে 7 থাকবে এখানে 2 আর 5, 3 7 21, তাহলে 21 যদি হয়ে থাকে তাহলে এখানে পাই আমরা 4। তো 4 কি বারের মধ্যে আছে? মঙ্গলবার, তার মানে হচ্ছে এটা হবে মঙ্গলবার। বাস বের হয়ে গেল। কি চমৎকার, দেখো খুব চমৎকার বলতে বের করে ফেলতে পারবে, খুব চমৎকার হবে। এখন 1800 সাল হোক আর 1900 সাল হোক, দেখো তো কিন্তু এক্সেপশন একটা বিষয়, সারা জীবন একটা সম্পদ তোমার যুক্ত হয়ে গেল। বিশেষ করে আমি যখন না এটা শিখলাম, ঠিক আছে, আমি শিখার পরে বিশেষ করে ওই রাতটা আমি
মানে নিজে স্রষ্টাকে অনেকবার ধন্যবাদ দিয়েছে স্রষ্টা আমি ভিন্ন রকম একটা মানে নলেজ আমি অর্জন করলাম, ভিন্ন রকম এক্সেপশনাল একটা নলেজ অর্জন করলাম। আমাদের বন্ধুরা ঠিক আছে অনেকেই এটা পারে না, ঠিক আছে অনেকে এটা পারে না বের করতে, কিন্তু আমি কিন্তু পারি। তো এই হচ্ছে কি অবস্থা, তোমরা এখন প্র্যাকটিস করে দেখতে পারো। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া যদি 1901 দেওয়া থাকে সালের কথা, তবে আমরা কিভাবে বের করব? দেখো 1901 যদি দেওয়া থাকে, ধরো 1901 সালে তোমাকে বলা হলো 1901 সালের 14ই ডিসেম্বর, ধরো এটা বলা হলো, তাহলে তুমি কি করবা? দেখো আমরা যদি নাকি বলছি 2 ডিজিট হচ্ছে লিপ ইয়ার বের করবো, তো 2 ডিজিটের মধ্যে কোনো লিপ ইয়ার আছে? লিপ ইয়ার নাই, যার কারণে লিপ ইয়ারের জন্য হচ্ছে শূন্য বসবে, লিপ ইয়ার যেহেতু নেই আর শেষে যে 2 ডিজিট বসার কথা, তো 2 ডিজিটের মধ্যে 0 আর 1 আছে, তো 0 আর 1 বসবে, ঠিক আছে। তারপরে বলছে যে ডিসেম্বর মাসের 14 তারিখ 14 বসবে, আর যেহেতু 1900 সালের জন্য হচ্ছে 1 বসবে, আর যেহেতু হচ্ছে ডিসেম্বর মাস প্রথম সূত্র থেকে হচ্ছে 6 নাম্বার, একবার ডিসেম্বর সর্বশেষ, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মধ্যে 6, এই তো হয়ে গেল তোমার 6 এর হচ্ছে 7, 7 আর 4 হচ্ছে 11, 12, 12 2, তাহলে 2 এর একে হচ্ছে কি সরি হাতে আছে 1, 1 হচ্ছে 2, তাহলে 22, তো আমরা হচ্ছে 7 দিয়ে এখন ভাগ করে দাও, 3 7 21, তাইলে 1 আছে 2 হবে কত হলে 1 হলে, তার মানে হচ্ছে কি 1 পেয়েছি আমরা কত শনিবার, উত্তর শনিবার, এভাবে তুমি বের করবে, ঠিক আছে। তাহলে উত্তর হবে তোমার শনিবার, এভাবে হচ্ছে কি তুমি বের করে ফেলতে পারো। আবার লিপ ইয়ারের ক্ষেত্রে যেটা, যদি লিপ ইয়ার হয় ওই সালটা যদি লিপ ইয়ার হয় তাইলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের জন্য একদিন মাইনাস করতে হবে, লিপ ইয়ারের জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের জন্য একদিন মাইনাস করতে হবে, ঠিক আছে। এটাও তোমাদেরকে আমি বলেছিলাম। তো তোমরা মনে হয় অনেকক্ষণ পর্যন্ত যেহেতু ক্লাস করছো হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে যে ভাইয়া আর কতক্ষণ আমাদের ক্লাস চালাবেন, ঠিক আছে। তো তাদের জন্য হচ্ছে কি আমি ক্লাসটা শেষ করে দিব আর কি, তোমাদের এগুলো প্র্যাকটিস করবা। আশা করি যে যদি নাকি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, প্রশ্ন থেকে থাকে এখানে স্যাররা আসবেন, স্যারদেরও সহায়তা নিতে পারো, ঠিক আছে। আশা করি যে এটা তোমাদের অনেক কাজ দিবে। তার তোমাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যেহেতু তোমাদের সাধারণ জ্ঞানে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান স্থাপনা, বিভিন্ন বিজ্ঞানীদের নাম, ঠিক আছে, তারপরে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি, বিবিসি বাংলা শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাঙালিকে, অথবা বিবিসি বাংলা শ্রোতা জরিপে সর্বমোট কতজনকে শ্রেষ্ঠ বাঙালি ঘোষণা করেছে, ঠিক আছে, যেমন 20 জনকে বিবিসি বাংলা শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে 20 জন, এর মধ্যে প্রথম হচ্ছে শেখ মুজিবুর রহমান, আর 20তম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বিবিসি বাংলা শ্রোতা জরিপে 1 নাম্বার হচ্ছে শেখ মুজিবুর রহমান, 2 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নাম্বার কাজী নজরুল ইসলাম, এবার আস্তে আস্তে 20 নাম্বার যিনি তিনি হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে গান থেকে, যেমন সংস্কৃতি থেকে কোশ্চেন আসবে, বিবিসি বাংলা শ্রোতা জরিপে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গান কোনটি, সেটা হচ্ছে আমার সোনার বাংলা, ঠিক আছে, এটা হচ্ছে শ্রোতা জরিপে। আবার তোমাদের যেমন এই যে কিছুদিন আগে মারা গিয়েছে ক্ষুদ্র কি জানো কুদরত, ঠিক আছে, কুদরত, ওনার নাম খোদা, কুদরতে খোদা না, ওনার নাম কুদরত, যিনি হচ্ছে হাজার সালাম সালাম হাজার সালাম ওই গানটির লেখক, তিনি মারা গিয়েছেন সাম্প্রতিক এটা, ঠিক আছে। তিনি মারা গিয়েছেন হচ্ছে 4 জুলাই 2021, 4 জুলাই 2021, যারা দেখেছে পত্রিকা, তো এই হাজার সালাম সালাম হাজার সালাম এই গানের যিনি গীতিকার তিনি মারা গিয়েছেন 4 জুলাই 2021। তো পরীক্ষার মধ্যে তোমার এটা আসতে পারে, ঠিক আছে। তারপর তোমার আসতে পারে যে আহসান মঞ্জিল এর নির্মাতা কে ছিল, অথবা তোমার প্রশ্ন আসতে পারে যে আমাদের পাহাড়পুরের বৌদ্ধ বিহার এর অবস্থান কোথায়, অথবা তোমাদের আসতে পারে বাংলাদেশে টোটাল কয়টি নার্সিং কলেজ রয়েছে, বা বাংলাদেশের প্রথম নার্সিং কলেজকে অথবা নার্সিং এর জননী কাকে বলা হয়, ঠিক আছে, বা নার্সিং এ বর্তমানে সর্বশ্রেষ্ঠ দেশ কোনটি, এরকম তোমার প্রশ্ন আসতে পারে। অথবা তোমার আসতে পারে মেডিকেল, ঢাকা মেডিকেল সম্পর্কে আসবে যে বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ কোনটি, বাংলাদেশের সর্বশেষ মেডিকেল কলেজ কোনটি, এই যে বিষয়গুলো এগুলো একটু দেখে যেতে হবে আপনাদের পরীক্ষা, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। তো সবাইকে থ্যাংক ইউ ফর লিসেনিং মি লং টাইম। তো সবাই ভালো থাকবে, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। তোমার তো অনেকেই বাড়িতে যাবে, আর যারা বাড়িতে আছো তোমাদের বাবা মাকে ঈদ মোবারক জানাবে, সালাম জানাবে, ঠিক আছে। আমাদের কর্নিয়া কোচিং সেন্টার থেকে
সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। ঠিক আছে, ঈদ মোবারক। এই কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক রইল। আল্লাহ হাফেজ।